আজকের বিষয় এইপিএস বা এমএটিএম এর মাধ্যমে আমরা যারা ক্যাশ উইথড্রল করে থাকি তারা বিভিন্ন সময় ইস্যু আর ইনঅপারেটিভের কারণে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যায়, কিন্তু বিসি এজেন্টের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয় না। তো এই এই যে সমস্যা, এই কারণে আমরা কাস্টমারদেরকেও বোঝাতে পারি না, এবং এই কারণে কাস্টমাররা আমাদেরকে বিভিন্ন রকম গালিগালাজ করে এবং আমাদের দোকানের একটা বদনাম হয়। তো আজকের বিষয় হচ্ছে এই বিষয় যে কিভাবে কাস্টমারদের মানে অন আস বা অফ আস ট্রানজ্যাকশনে যদি কাস্টমারের অ্যাকাউন্টে টাকা কেটে যায় তাহলে কাস্টমারদের কিভাবে হ্যান্ডেল করবেন। তো মূলত আমরা টাকা তুলে থাকি দুটো পদ্ধতি, একটা হলো এটিএম আর একটা হলো এইপিএস। তো এই টাকাগুলো যখন উইথড্রল হয় তখন যে কাজটি করে সেই ব্যাংকের ইস্যুয়ার, ধরুন একটা ব্যাংক, এই ব্যাংক থেকে এই ব্যাংকে আপনি টাকা পাঠাবেন। তো যখন আপনি টাকাটা পাঠাবেন এই ব্যাংকের একজন হিসাব রক্ষক আছে, এই ব্যাংকের একজন হিসাব রক্ষক আছে। সেই হিসাব রক্ষক কি এই অ্যাকাউন্টের থেকে টাকা এই এই মারফত দিয়ে এই হিসাব রক্ষক মারফত সেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢোকাবে। তো এই যে হিসাব রক্ষক, এটা হলো ইস্যুয়ার, আইএসএস, ইস্যুয়ার। এই ইস্যুয়ারের মাধ্যমে এই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, এই হলো হিসাবটা মানে হিসাবটা করবে। তো অনেক সময় কি হয়, এই ইস্যুয়ার বিভিন্ন কারণে ব্যস্ত হয়ে পড়ে বা বিভিন্ন সার্ভারজনিত কারণে এই অপারেটিভ করা কাজ করা বন্ধ করে দেয়। তখন এই ব্যাংকের যে টাকাটা সেইটা একটা রিভার্স জোনে টাকাগুলো জমা পড়ে। যে পরিমাণ টাকা আমরা পাঠাতে চাইছি সেই পরিমাণ টাকা অনেক সময় হয়তো এই অ্যাকাউন্টে পাঠায়, কিংবা এই অ্যাকাউন্ট থেকে সঠিক আম, যে ইস্যুয়ারের যে আপনার ট্রানজ্যাকশন আইডি বলুন, আর 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 নাম্বার বলুন, এইগুলো অনেক সময় পায় না এই ইস্যুয়ার। তো যখন ইস্যুয়ার পায় না তখন সেই ট্রানজ্যাকশনটাকে পেন্ডিং করে রাখে, যে আমরা এর স্ট্যাটাস এখনো পাচ্ছি না। আর অনেক সময় কি হয়, যখন টাকাটা পাঠাতে যায় তখন এই অ্যাকাউন্টের টাকাটা এই ইস্যুয়ার চেক করে এই অ্যাকাউন্টে পাঠায়, এবং এই ইস্যুয়ার থেকে এই অ্যাকাউন্টে যে টাকাটা ক্রেডিট হয়েছে তার যে আর নাম্বার বা ট্রানজ্যাকশন আইডি, সেটা আবার এই ইস্যুয়ারের মাধ্যমে এই অ্যাকাউন্টে সেটাকে রিফ্লেক্ট করে। তো ইস্যুয়ারের কাজ হলো এইটা। বাংলা পদ্ধতিতে যে আমরা যখন টাকা পাঠাই ইস্যুয়ার সেই হিসাবটা রাখে। অনেক সময় কি হয়, ইস্যুয়ার ইনঅপারেটিভের কারণে সেই টাকার হিসাব না থাকার কারণে সেটা ব্যাংকের একটা রিভার্স জোনে সেই টাকাগুলো জমা পড়ে, এবং এন্ড অফ দ্য ডে, দিনের শেষে যখন ওই অতিরিক্ত টাকাগুলো দেখে তখন ব্যাংক কী করে, যে 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 অতিরিক্ত টাকাগুলো এসছে যে যে অ্যাকাউন্ট থেকে, সেই অ্যাকাউন্টে সেই টাকাগুলোকে আবার পুনরায় রিভার্স করে ক্রেডিট করে দেয়। তো এটা হলো পদ্ধতি। তো সাধারণত ট্রানজ্যাকশন দুটো মাধ্যম, একটা হলো ওয়ান আস আর একটা হলো অফ আস। অন আস অফ আসটা কি জিনিস? অন আস হলো যে ব্যাংকের কাস্টমার সেই ব্যাংকের সিএসপি থেকে বা বিসি থেকে টাকা তোলা বা সার্ভার থেকে টাকা তোলা। ধরুন আপনি এসবিআই এর কাস্টমার, তাহলে আপনার কাছে সব এসবিআই কাস্টমার হলো অন আস, আর এসবিআই বাদে আদার্স যে কাস্টমার সেগুলো অফ আস, এগুলো আদার্স চলে গেল। আবার ধরুন আপনি ব্যাংক অফ বরোদার সিএসপি বা সার্ভারে কাজ করছেন, ব্যাংক বা বিজনেস ব্যাংকিং পয়েন্টে কাজ করছেন, সেক্ষেত্রে আপনার ব্যাংক অফ বরোদার যত কাস্টমার অন আস, আবার এসবিআই কাস্টমার আপনার কাছে অফ আস হয়ে যাবে। তো অফ আস আর অন আস, তো অফ আস আর অন আসের ক্ষেত্রে আমাদের টেনশন যেটা বেশি নিয়ে সেটা হলো অফ আস। এই অফ আস ট্রানজ্যাকশনের ক্ষেত্রেই সার্ভার ইস্যু আর ইনঅপারেটিভের ক্ষেত্রেই টাকাটা ডেবিট হয়, এবং সেই টাকাটা ঢুকতে একটা নির্দিষ্ট সময় লাগে, 3 থেকে 7 দিন বা কোনো কোনো ক্ষেত্রে 10 দিন, 10 ওয়ার্কিং ডেজ লেগে যায়। এটা হলো ব্যাংকিং পরিভাষায় যেটা লেখা আছে। কিন্তু আমরা অনেক সময় দেখি 2 দিন, 1 দিন, কারো কারো ইনস্ট্যান্টলি রিভার্স হয়ে যায়। অন আসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইনস্ট্যান্ট রিভার্স হয়, কিন্তু অফ আসের ক্ষেত্রে একটু সময় লাগে। তো এই অফাসের ক্ষেত্রে যখন ইস্যু আর ইনঅপারেটিভ থাকে তখন যে টাকাটা কেটে যায়, তখন সেই টাকাটা যখন কাস্টমারের কেটে যায়, কাস্টমার যখন জানতে পারে যে আমার অ্যাকাউন্টে 5,000 টাকা ছিল, 5,000 টাকা ছিল, আমি 5,000 টাকা একটা বিসিতে তুলতে এসেছি এবং টাকাটা কেটে গেছে, এখন বিসি বলছে আপনার টাকা কেটে গেছে, আপনার টাকা আপনার ফেরত আপনার অ্যাকাউন্টে যে যাবে। এই কথা শোনার পর সেই ব্যক্তির একটা ক্ষিপ্ত হয়ে যায়, রেগে যায়, গালিগালাজ করে, ইত্যাদি ইত্যাদি, বুঝে উঠতে পারে না। কিংবা অনেক শিক্ষিত লোক থাকলেও যখন শোনে টাকা কেটে গেছে তখন সে অশিক্ষিতর মতো ব্যবহার শুরু করে। তো এক্ষেত্রে আমাদের প্রথম যেটা করণীয়, যে যখন কাস্টমারের টাকা
মানে ইস্যুয়ার ইনঅপারেটিভের কারণে বা কোনো কারণে কেটে যাবে, বিসি এজেন্টের অ্যাকাউন্টে রিফ্লেক্ট হবে না, তখন সেক্ষেত্রে আমাদের সবার প্রথম যেটা করতে হবে, আমাদেরকে ঠান্ডা থাকতে হবে, কুল। আমাদেরকে ঠান্ডা থাকতে হবে। কাস্টমার আপনাকে হাজারও বেশি কথা বলবে, কেননা টাকাটা কেটে গেছে কাস্টমারের, জ্বালাটা কাস্টমারের, আপনার কোনো জ্বালা নয়। তো কাস্টমার আপনাকে গালাগালি করবেন, সেই গালাগালিগুলো আপনাকে শুনতে হবে। আপনি উল্টে কাস্টমারকে কখনো একটা বেশি কথা বলবেন না। এই কারণেই বলবেন না, ভাবতে পারেন একটা কাস্টমার আপনাকে একটা গালাগালি দিয়েছে, আপনি তাকে গালাগালি দিলেন, সে কাস্টমার চলে গেল। চলে গেল না, সেই ব্যক্তি রাস্তায় গিয়েও আপনাকে গালাগালি করবে, তাতে আর চারটে লোক শুনবে, তাতে আপনার বিজনেসের বদনাম হবে। তো সবার প্রথম আমাকে যেটা থাকতে হবে, পুরো একবারে ঠান্ডা থাকতে হবে, মাথা ঠান্ডা করতে হবে। কাস্টমার যতটা সম্ভব, যতটা পরিমাণ আপনাকে গালাগালি জাগাজাগি যা করুক না কেন, করার পর তাকে আপনি পরিষ্কার বলুন, দেখুন ম্যাডাম, আপনি যে ব্যাংকের টাকা তুলতে এসছেন সেই ব্যাংকের সার্ভার খারাপ থাকার কারণে আপনার সেই যে টাকা, সেই টাকাটা আপনার ব্যাংকের সার্ভারে আটকে গেছে। আপনার ব্যাংকের সার্ভারে আটকে গেছে। এবার যখন সার্ভার ঠিক হবে, সেই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা সময় লাগতে পারে আপনার, আজ এখন কেটে গেছে, এখনো ঢুকতে পারে, এবং ম্যাক্সিমাম 7 ওয়ার্কিং ডেজ, মানে ব্যবসায়িক 7টা দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। যদি কোনো কারণে না ঢোকে, আপনার হয়ে আমি আপনার ব্যাংকে কমপ্লেন করব। তারপরেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে, আমি আমার পকেট থেকে আপনাকে টাকা দেবো। এইটুক বলে আপনি আশ্বস্ত করেন। এইটুক পরিষ্কার যদি আপনি সেই ব্যক্তিকে বলেন, সেই ব্যক্তি যদি বোঝার হয় বুঝবে, না বোঝার হয় একটু গালিগালাজ করবে। এবং তাকে বলবেন যে যদি আপনি না বোঝেন, আপনি আপনার পরিবারের অন্য অন্য সদস্যদের নিয়ে আসুন, হতে পারে আপনার ছেলে, হতে পারে স্বামী, যারা এই বিষয়ে একটু বোঝে, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে এই টাকা কোথাও যাবে না, টাকা আপনার সুরক্ষিত আছে, টাকা আপনিই পাবেন, আপনার অ্যাকাউন্টেই ঢুকবে, আমার কাছে ঢুকবে না, আপনার অ্যাকাউন্টেই টাকা ঢুকবে, আপনি এর জন্য একটু অপেক্ষা করতে হবে। এইটুকু হচ্ছে কিনা আপনার কাছে চাই। তো এইটা করার পর সে কাস্টমার যদি বাড়ি চলে যায়, তাহলে আপনার কোনো রকম সমস্যা হলো না। আর যদি কাস্টমার বলে না আমার এই টাকা কেটে গেছে, আপনি আমাকে টাকা দেবেন, কেননা আমার এই টাকা দিয়ে সকালবেলা আমার চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, ইত্যাদি কিনতে হবে, সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এক রকমের কাস্টমার আছে যে দেখা গেল ওই 5,000 টাকা তার স্বামী তার অ্যাকাউন্টে পাঠিয়েছে, সকালবেলা হয়তো ডাক্তার দেখাবে অথবা চাল কিনবে বা ছেলের টিউশনি ফি দেবে। তো সে যখন আপনার কাছে টাকাটা তুলতে এলো, তখন আপনি দেখা গেল ওই 5,000 টাকাই ওই ইস্যুয়ার ইনঅপারেটিভিটির কারণে ডেবিট হয়ে গেল। তো সেই ব্যক্তিকে, যদি গরিব হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে আপনার প্রয়োজন তাকে একটু সাপোর্ট করেন। তাকে আপনি কি করতে পারেন, তার ভোটার কার্ডের নাম্বারটা লিখে রাখলেন বা জেরক্সটা নিয়ে নিলেন, কেননা ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে আপনি তার পার্ট নাম্বার বা তার বাড়িটাকে চিনতে পারবেন। তার মোবাইল নাম্বারটা নিয়ে নেন, আর তার অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে নেন, 3টে জিনিস আপনি নোট করে নেন। এবং তাকে, যদি আপনার সামর্থ্য থাকে, সেই পরিমাণ অর্থ দিয়ে দিন এবং বলুন যে আপনার এই টাকাটা আমি আপনাকে আমার নিজের পকেট থেকে দিলাম, আপনার অ্যাকাউন্টে এই 5,000 টাকাই আবার ফেরত আসবে, সেটা 3 দিন বা 4 দিনের মধ্যে। আপনি 4 দিন পর বা 5 দিন পর আমার দোকানে আবার আসবেন, এর তারপরে আপনাকে চেক করে দেখবো, যদি 5,000 টাকা ঢুকে যায় আমি টাকাটা তুলে নেব। এবং এই প্রতিশ্রুতিতে যদি রাজি থাকে, তাহলে আপনি তাকে টাকাটা দেবেন এবং এইভাবে ট্রানজ্যাকশন সম্পূর্ণ করবেন। তো এই অফ আস অন আস ট্রানজ্যাকশন, এই বিসির ব্যবসাটা মূলত আমি প্রায় 8 বছর ধরে এই কাজ করে আসছি। তো প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছি। তো আমি আজকে আপনাকে দুটো ঘটনা আপনাকে বলি, অনেক ঘটনা বলা যাবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একটা ব্যক্তি এসবিআই এর কাস্টমার ছিল, একটা মহিলা, ইয়াং করে এক মহিলা। তো তিনি আমার দোকানে আসতো না, তো আমি তাকে তখন টাকা তুলতাম, আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংক দিয়ে টাকাটা তুলতাম। তো সেই ব্যক্তি যখন আসে, আমি তার 10,000 টাকা, যখন 10,000 টাকা তুলতে যাই, ইস্যুয়ার ইনঅপারেটিভের কারণে টাকাটা কেটে যায়। তো সেই ব্যক্তি আবার কি করে, এসবিআই সিএসপিতে যায়। সিএসপিতে যখন যায়, তখন সিএসপি সচরাচর বলেই দেয় যে আপনি যেখান থেকে এর আগে টাকা তুলতে গেছেন সে তুলে নিয়েছে। তো সেই ব্যক্তি আমার কাছে আবার চলে আসে, মহিলাটি তার শাশুড়িকে নিয়ে আসে, যে আমি প্রত্যেক দিন ওখান থেকে এই সিএসপিতে টাকা তুলি, কোনোদিন এরকম হয় নাই, এই প্রথম তোমার কাছ থেকে তুলতে আসলাম, আর এসেই এরকম সমস্যা, আমরা মাসে 50,000 টাকা তুলি, 1 লাখ টাকা তুলি, কোনোদিন এরকম হয় না, এই প্রথম শুনলাম, ইত্যাদি ইত্যাদি। আমার স্বামী জানলে মেরে ফেলবে, আমি তোমার কথা বললো যে সবচেয়ে ভালো তুমি কোনো টাকা নাও না, এ নাও না, ও নাও না, ইত্যাদি, আমার প্রশংসা করে আমার ক্ষতি করে, আমি ক্ষতি করে দিয়েছি সেই কথা বলবে। তো আমি তাদেরকে একই বক্তব্য বললাম যে অপেক্ষা করুন, আপনার টাকা আপনার অ্যাকাউন্টেই ঢুকবে, খালি একটু সময়ের প্রয়োজন, যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে আমি আপনার টাকা দিয়ে দেবো।
বা আপনি আমার নামে কেস করবেন সর্বশেষ যদি আপনাকে টাকা আমি না দিই। এইটুকু তাকে আমি বললাম এবং তার স্বামীর সঙ্গেও কথা বললাম। স্বামীকে বললাম যে এটা কোনো নতুন কোনো বিষয় না, এটা একটা সবসময় এরকম হতেই পারে। এই নয় যে সে আমার কাছ থেকে টাকা তুলেছেন বলে আপনাদের এই সমস্যা, আপনি আমার জায়গায় অন্য কারো কাছ থেকে টাকা তুললেও এই একই সমস্যা আসতে পারতো, কিন্তু যেহেতু আমার কাছ থেকে তুলেছেন তাই এখন বকাবকিগুলো আমাকে শুনতে হচ্ছে। তো তার শাশুড়ি শুনে অনেক সময় বোঝে না, হয়তো একজন বোঝে একজন চিল্লাচিল্লি করে, তো চিল্লাচিল্লি শুনতেই হবে, কিছুই করার নেই। তো এইভাবে ফার্স্ট টাইম আমি যখন তাকে বলি সে চলে যায়, সেকেন্ড দিন আবার সে চলে আসে বলে যে আমাকে তুমি 10,000 টাকা দিয়ে দাও, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলে তোমাকে দিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি বলে। যদিও তার অ্যাকাউন্টে 30,000 টাকা ছিল, আমি 10,000 তুলেছিলাম, 20,000 ছিল, যদিও বুঝেছিলাম যে তার অতটা প্রয়োজন নেই। তো তাকে আমি বলি যেহেতু আপনার টাকা আমার অ্যাকাউন্টে ঢোকেনি সেহেতু আমি আপনাকে টাকা দিতে পারি না, আপনি অপেক্ষা করুন 7 দিন, দেখুন যদি 7 দিনের মধ্যে না ঢোকে তারপরে আমি আপনাকে টাকা দিয়ে দেবো ওখানে, এইভাবে বলি। এবং তার পরের দিনই তার স্বামী আমাকে ফোন করে বলে দাদা টাকাটি ঢুকে গেছে। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয়, একটা মহিলা আমার কাছে আসে এলাহাবাদ ব্যাংকের টাকা তুলতে। এলাহাবাদ ব্যাংকের 1,000 টাকা তার হচ্ছে কিনা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো। তো সেও প্রথমে একটা এইপিএস একটা শপের থেকে টাকা তুলতো, সেখান থেকে আমার দোকানে এসছে। আমার দোকানে আসার পর আমি যখন টাকাটা তুলতে যাই তখন ওই ইস্যুয়ার ইনঅপারেটিভ টাকাটা কেটে যায়। তো তারপর সে আবার সেই কিছুক্ষণ পরে হয়তো এই দোকানটায় যায়, এই পেয়েছে, সে তখন বলে যে আপনি একটু আগে যার কাছ থেকে টাকা তুলতে গিয়েছিলেন সেই টাকাটা তুলে নিয়েছে। এখন সেই ব্যক্তি তখন আবার স্বামীকে নিয়ে আমার দোকানে আসে। তখন আমি দেখলাম যে এত কিছু বলার আর কি বলবো, তখন বললাম যে আপনার টাকা কেটে গেছে, আপনার অ্যাকাউন্টেই ঢুকবে, তা যেহেতু ও বলেছে তার কি করা যাবে। তো আপনি এক কাজ করুন, আপনাকে আমি 1,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনি 1,000 টাকা নিয়ে নিন। 3-4 দিন পর আপনি আবার আসবেন আমার দোকানে, আপনার অ্যাকাউন্টে যদি টাকাটা ঢুকে যায় আমি টাকাটা তুলে নেব। তো এই কথা শুনে তো সে রাজি হয়ে যায়। রাজি হওয়ার পরে টাকাটা নিয়ে চলে যায়। আমি তার ভোটার কার্ডের নাম্বার মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার এইগুলো রেখে দিই। রাখার পর আমি অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আমার পাশেই এলাহাবাদ ব্যাংকের সিএসপি আছে আমার দাদার। তো এলাহাবাদ ব্যাংকের সিএসপি দিকে চেক করি, 3 থেকে 4 দিনের মধ্যেই দেখি টাকাটা রিভার্স হয়ে তার অ্যাকাউন্টে রিফ্লেক্ট হয়ে গেছে, ঢুকে গেছে দেখা যাচ্ছে। তাকে ফোন করি যে আপনি আসুন, আপনার টাকাটি ঢুকে গেছে। তখন সেই ব্যক্তি তার স্বামীকে নিয়ে আবার এসে বলে যে আমি যখন গ্রামে গিয়ে আমার প্রতিবেশীদের সঙ্গে যখন বললাম, তখন বলল যে যেহেতু আগের দিন টাকা তুলেছি, তার তার টাকা তুলেছিলাম 24 তারিখে, তো তাকে আমি আসতে বলেছিলাম 27 তারিখে। তো বললো যে আমি 24 তারিখে টাকা তুলেছি, টাকা তো তোকে দিয়ে দিয়েছে, তোকে এখন আবার টাকা তোর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবে কেন? তো আমি বললাম যে এই টাকাটা আমারই টাকা, আগের 24 তারিখের টাকাটাই আমার কাছে ঢুকেছে। তো ওই ব্যক্তি বলছে, মহিলা বলছে যে এর মতো হতে পারে, আমাকে আবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েছে। তো যেহেতু এমনি এই কথা বললো যে আবার হয়তো লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, যেহেতু আমি দেখলাম ওনার সঙ্গে তর্ক বিতর্কে আমি যেতে পারবো না, ওনাকে বললাম যে এক কাজ করুন, আমাদের যেখানে আমার সেন্টারটা, আমার যেখানে সেন্টার, সেই সেন্টার থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই এলাহাবাদ ব্যাংকের মানে মেন ব্রাঞ্চ। এলাহাবাদ ব্যাংকের মেন ব্রাঞ্চে আমি বললাম যে এক কাজ করুন, আপনি ওই ব্যাংকে চলে যান, ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের ম্যানেজারকে দেখান। যদি ম্যানেজার বলে যে এই 24 তারিখের টাকাটা আপনার অ্যাকাউন্টে রিভার্স হয়েছে, ঢুকেছে, তাহলে আপনি আমাকে 900 টাকা দেবেন, 100 টাকা আপনি গাড়ি ভাড়া বাবদ কেটে নেবেন, আমাকে দিতে হবে না 100 টাকা, আপনি 900 টাকা আমাকে দিয়ে যাবেন। আর যদি বলে না এই 24 তারিখের টাকা ঢুকেনি, এই যে পরে যে 1,000 টাকা ঢুকেছে এটা অন্য টাকা, আপনার কেউ প্রতিবেশী দিতে পারে, আপনার আত্মীয় স্বজন কিংবা অন্য কোনো টাকা, 24 তারিখের টাকা না, তাহলে আপনাকে আমার সঙ্গে দেখা করতেও আসতে হবে না, টাকাও দিতে হবে না। এই কথা শোনার পর ওই মহিলার স্বামী বুঝতে পারে ঘটনাটি। তখন উনি বলে 24 তারিখে একবার তুলেছি, আবার 26 তারিখে আবার কে টাকা দেবে, তুমি তুলে নাও। এবং আমি সেই টাকাটা তুলে নিই এবং তার ব্যাংকের যে লাস্ট পেজ, সেই পেজটিতে লিখে দিই যে আমি 24 তারিখের টাকা 27 তারিখে এই আর এর নাম্বারে টাকাটি তুলে নিয়েছি। যদি কোনোদিন প্রমাণিত হয় যে এই 27 তারিখের যে টাকাটা তুলেছি সেটা 24 তারিখের রিভার্সের টাকা না, তাহলে আমি যেদিন প্রমাণিত হবে সেদিনই টাকা দিতে বাধ্য থাকবো বলে আমি আমার দোকানে সিলসই মেরে দিই। তো এরকম অনেক ঘটনা আছে, শুধুমাত্র কাস্টমারদের সাপোর্ট করতে হবে। কিন্তু আপনি যদি এরকম জায়গায় যে কাস্টমার আপনাকে গালাগালি করছে, আপনিও কাস্টমারকে গালাগালি করে দিলেন, তাহলে কিন্তু আপনার আরও বদনামটা ছড়িয়ে গেল। সেই ব্যক্তিকে সবসময় সাপোর্ট দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে। তো আমাদের যেটা আমরা মূল ভুল করে থাকি সেটা হলো যে অফার্স ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস ম্যান্ডেটরি করে নিতে হবে। এক হচ্ছে ব্যালেন্স এনকোয়ারি, ব্যালেন্স
এনকোয়ারি, আর 2 হলো মিনি স্টেটমেন্ট। এই দুটো জিনিস যদি আমরা করতে পারি কন্টিনিউয়াসলি, তাহলে আমাদেরকে এই যে ট্রানজ্যাকশন ফেল্ড ইস্যুয়ার ইনোপ্রেটির জন্য বা অ্যামাউন্ট ডেবিটেড, এই সমস্যাটা মানে আসবে না বললেই চলে, বা মাত্র 5% হয়তো এই সমস্যাটার সম্মুখীন হব। কিন্তু যদি আমরা এই দুটো প্রসেস আমরা যদি ম্যান্ডেটরি না করি, তাহলে আমাদেরকে 60% প্রায় এই মানে ইস্যুয়ার ইনোপারেটিভের প্রবলেম সমস্যা আমাদেরকে নিয়ে ঘুরতে হবে। তো এটার কি উপকারিতা আছে এবার একটু বলি আমি। মনে করুন এ একটা বিসি, বি একটা বিসি, আর এদিকে সি একটা বিসি। কোনো একটা কাস্টমার, এই কাস্টমার প্রথমে এই এবিসিতে যায়, যাওয়ার পরে সে মনে করুন এই যে এবিসির যে এজেন্ট, সে একে ব্যালেন্স এনকোয়ারি না করেই এই ক্যাশটা উইথড্রল করে দিল। যখনই ক্যাশ ডলার উইথড্রল করতে গেল, তখন ইস্যুয়ার ইনঅপারেটিভের জন্য টাকাটা কেটে গেল। মনে করুন 1,000 টাকা তার অ্যাকাউন্টে ছিলই 1,000 টাকা, এবং যখন ক্যাশটা উইথড্রল করতে গেলো 1,000 টাকা কেটে গেল। ডেবিট হয়ে যাওয়ার পর এই ব্যক্তি দেখা গেল সাধারণত বোঝে না, আবার দেখা গেলো এই দোকান ভাবছে হয়তো এই দোকানের সমস্যা, সেই ব্যক্তি আপনার দোকানে চলে আসলো, আবার বি এজেন্টের কাছে চলে আসলো। বি এজেন্টও দেখুন যদি এইখানে যদি ব্যালেন্সটা চেক করে, ব্যালেন্সটা চেক করলে যদি ব্যালেন্সটা দেখা যায়, তাহলে ভাবতে হবে ইস্যুয়ারটা অ্যাক্টিভ আছে সাধারণত। আর যদি ব্যালেন্সটা চেক করতে গিয়েও যদি আপনার এখানে ব্যালেন্স ফেল দেখায়, তখন চলে আসবে ইস্যুয়ার ইনঅপারেটিভ, সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যামাউন্টটা কাটছে না। তো যদি আপনি ব্যালেন্সটা চেক করেন, তাহলে দেখা গেল আপনার দুটো, এক আপনার ব্যালেন্স রিফ্লেক্ট হবে, দেখা যাবে, আর একটা কি ইস্যুয়ার ইনঅপারেটিভ ব্যালেন্স দেখা যাবে না। সেক্ষেত্রে ব্যালেন্স দেখা গেলে আপনি দেখে নিলেন যে এই ব্যক্তির অ্যাকাউন্টে জিরো, অ্যাকাউন্টে টাকা নেই, তাহলে আপনি তাকে বলে দিচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে 0 টাকা, টাকা তো নেই। কিংবা আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা আছে, আপনি ব্যালেন্সটা চেক করার পরে তাকে আবার উইথড্রল করার চেষ্টা করলেন। তখন উইথড্রলটা করলেন যে এই ব্যক্তির আগে চেক করে নিলেন আমার 5,000 টাকা আছে, তারপরে উইথড্রল করলেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি ব্যালেন্সটা চেক না করেন, তার অ্যাকাউন্টে 5,000 আছে না 500 আছে না আদৌ নেই, সেটা কিন্তু জানতে পারলেন না। তাহলে আবার যেটাই বলছিলাম, যে এ এ বিসিতে গেল, এখান থেকে 1,000 টাকা ডেবিট হয়ে গেল ইনঅপারেটিভের কারণে। কিন্তু বি আপনি যখন আপনার কাছে আসলো, আপনি কিন্তু চেক করলেন না, আপনিও আপনারও উইথড্রলে গেলেন, আপনি দেখলেন যে আপনারও ইনঅপারেটিভ দেখাচ্ছে। ইনঅপারেটিভ আপনি বললেন যে সার্ভার ডাউন আছে, সেই ব্যক্তি এখান থেকে আরেকটা দোকানে চলে গেল, সি কিংবা আবার এতেই চলে গেল। যখন গেল তখন দেখা গেলো সি ব্যালেন্স চেক করলো, ব্যালেন্স চেক করে দেখলো যে আপনার অ্যাকাউন্টে 0 ব্যালেন্স আছে। তখন বললো আপনি আপনার অ্যাকাউন্টে টাকা নেই, না আমার অ্যাকাউন্টে 1,000 টাকা ছিল তো। তখন বললো আপনি কি, তখন দেখা গেলো এই সি মিনি স্টেটমেন্ট বের করলো। মিনি স্টেটমেন্ট বের করলে দেখা গেলো আজকে সেই ডেটেই টাকা ডেবিটেড, সেই ট্রানজ্যাকশনটা উঠে গেল। তখন বললো আপনি কি আজকে অন্য কোথাও থেকে টাকার চেষ্টা করেছিলেন তোলার? বললো হ্যাঁ আমি বির কাছে গিয়েছিলাম একটু আগে। তখন বললো যে তাহলে ওই ব্যক্তি টাকাটা তুলে নিয়েছে, তখন টাকাটা দেখা গেল এর কাছ থেকে উঠেছে, কিন্তু আপনি বি, আপনার কিন্তু গায়ে দোষটা পড়ে গেল। তো সেক্ষেত্রে একই আমার বক্তব্য, যে যদি আপনি ব্যালেন্স এনকোয়ারি করেন, তাহলে আপনার ইস্যুয়ার ইনঅপারেটিভ থাকলে টাকা কাটছে না, আপনি সতর্ক হয়ে গেলেন। আর যদি অন্য কারো কাছ থেকেও টাকা কেটে আসে, তাহলে আপনি মিনি স্টেটমেন্ট বা ব্যালেন্স এনকোয়ারি করলে আপনার যে অ্যামাউন্ট ভ্যালুটা দেখা গেল, সেটা আপনি কাস্টমারকে বললেন, তাহলেও আপনার কোনো টেনশন থাকলো না। তো এইটা হলো বিষয়। এইবার চলে আসি অন আস ট্রানজ্যাকশনে। অন আস, অন আস ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কি সমস্যা? অন আস ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ইস্যু আর ইনঅপারেটিভের ক্ষেত্রে টাকা খুব অল্প সময়ের জন্য মানে কেটে যায়, আবার খুব দ্রুতই রিফ্লেক্ট হয়ে যায় কাস্টমারের অ্যাকাউন্টে, রিভার্স হয়ে যায়। আর এটা এই কারণেই বলবো, ধরুন আপনার এটা ওয়ান আস, আপনার নিজস্ব ব্যাংক, আপনার যে ওয়ান আসের যে ব্যাংক, এটা ওয়ান আস ব্যাংক আপনার। তো আপনি বিসি এজেন্ট, আপনার টাকাটা যখন কেটে যাচ্ছে, তখন আপনি কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনার ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে অ্যাকাউন্টে টাকা রিফ্লেক্ট হয়েছে কিনা জানতে পারছেন। কাস্টমারকে ব্যাংকে নিয়ে গিয়ে বোঝাতে পারছেন যে টাকাটা তার ঢুকেছে কিনা। কেননা ম্যানেজার যদি বলে দেয় হ্যাঁ টাকা, এই টাকাটা কেটে গেছিলো, এই টাকাটা ঢুকে গেছে, বা এই টাকাটা সেই টাকা, আপনি খুব সহজেই কাস্টমার হ্যান্ডেল করতে পারবেন। আপনার ব্যাংকে গিয়ে কথা বলতে পারবেন, পাসবুক আপডেট করতে পারবেন। ব্যাংক মানে কাস্টমার ছাড়াও আপনি সেই কাস্টমারের অ্যাকাউন্ট সম্পর্কে আপনার ব্রাঞ্চের যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের সঙ্গে আলোচনা করতে পারবেন। কিন্তু অফ আসের ক্ষেত্রে কি হয়, আপনি যদি ধরুন এটা হচ্ছে আপনার ব্যাংক অফ বরোদার সিএসপি, এটা ব্যাংক অফ বরোদা,
মেন ব্রাঞ্চ এটা হলো এসবিআই। আপনি যদি ব্যাংক অফ বরোদা হয়ে এসবিআই কোনো কাস্টমারের যদি অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনি এই এসবিআই কোনো কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে যদি আপনি এসবিআই থেকে কথা বলেন, আপনার সঙ্গে কথাও বলবে না। এমনকি কাস্টমারকে যদি নিয়ে যান, আপনি কাস্টমারকে দিয়েই ব্যাংকের ম্যানেজারকে বলাতে হবে, আপনার কোনো বক্তব্য সে শুনবে না। তো সেই কারণেই যেই ওয়ান আসের ক্ষেত্রে আমাদের সমস্যাটা জিরো, কোনো রকম সমস্যা আমাদের রিফ্লেক্ট করে না। ওয়ান আসের ক্ষেত্রে ট্রানজ্যাকশন ফেল হোক, ভুল অ্যাকাউন্টে টাকা চলে যাক, যা হোক না কেন কোনো রকম চিন্তা থাকে না। কিন্তু অফার্স ট্রানজ্যাকশনের ক্ষেত্রে পুরো একেবারে 100% আমাদের টেনশন থাকে সেই টাকা নিয়ে। তো যদিও আমাদের জানি আমরা, যেহেতু টাকা যদি কোথাও আটকে থাকবে না, হাওয়াতে তো আর টাকা থাকবে না, টাকা হয় বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যাবে, আর না হলে বিসি অ্যাকাউন্টে যাবে। এই দুটোর অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্টে যাবে, মাঝখানে কোথাও টাকাটা থাকবে না। তো সেই কারণে আমাদেরকে 7 দিন সময় চাইতে হবে বা 10 দিন চাইতে হবে। এর মধ্যে যদি কোনো আপনার টাকা যদি মনে হয় যে 5 দিন হয়ে গেছে, আপনি অনলাইনেও কমপ্লেন করতে পারেন, কিংবা প্রত্যেকটি ব্যাংকের ওয়েবসাইটের আপনি নতুন করে মানে গ্রিভেন্সে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন যে আমার এই ট্রানজ্যাকশন ভ্যালু এই ডেটের এই সমস্যা হয়েছে, সেটারও আপনি এনকোয়ারি খুব দ্রুত পেয়ে যেতে পারেন। তো এটাই হলো বিষয়। যেহেতু ব্যাংক রিলেটেড প্রচুর পরিমাণে মানুষ আমি দেখেছি যে কমেন্ট করে, যারা অনেকের ভিডিওতে, যে আমার ব্যাংক প্রয়োজন ইত্যাদি ইত্যাদি। তো তাদেরকে বলবো, আমি মূলত কানাড়া ব্যাংক নিয়ে কাজ করছি, CANARA, কানাড়া ব্যাংক। এটা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। তো আমি যে ভ্যান্ডরের সঙ্গে কাজ করি, সে শুধুমাত্র কানাড়া ব্যাংকেরই বেশিই দেয় না, সে দেয় SBI, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর CNB, কানাড়া ব্যাংক, এয়ারটেল পেমেন্টস ব্যাংক, আরও ইত্যাদি ব্যাংক সে দিয়ে থাকে। তারা ভারতবর্ষের সমস্ত ডিস্ট্রিক্ট বা সমস্ত স্টেটেই কাজ করে থাকে। তো আমি মূলত, যেহেতু উত্তর চব্বিশ পরগনার লোক, আমার যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সে আমার খুব পরিচিত বন্ধুর মতো। অন্য অন্য বিসি এজেন্টদের থেকে আমার সাথে তার সম্পর্কটা খুব ভালো। তো সেই কারণে বলবো, যদি কারো কোনো বিসি রিকোয়ার্ড থাকে তোমার, ধরুন নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস আর নদিয়া, এই তিনটে জেলায়, মূলত এই তিনটে জেলায় আমি যে আমার যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, সেই তিনটি জেলার কাজ দেখভাল করে। তো আপনাদের যদি এই তিনটি জেলার মধ্যে কারো কোনো বিসির প্রয়োজন থাকে, এই সমস্ত বিসিগুলির মধ্যে, বা কারো ম্যানেজার রাজি আছে বা ম্যানেজার রাজি নেই, বা অনেক সময় ভ্যান্ডরের কাছে অনেক ভ্যাকান্ট থাকে, তো সে কারণে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 9000294730, 9000294730। এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন আপনারা, হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না দয়া করে। হোয়াটসঅ্যাপেও কল করবেন না, আপনি মেসেজ করবেন, আমি প্রত্যেকটা মেসেজ দেখি, আমি ভীষণ অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপে। আপনারা মেসেজ করবেন, আপনাদের মেসেজের উত্তর অবশ্যই আমরা দেবো। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।